শুধু সরকারি দলের লোকজন, মানে তাদের তো আছে, হিন্দুদেরকে একটা গ্রুপ করা আছে পূজা পরিষদ, ঐক্য পরিষদ ছাড়া অন্য কোন, যারা আমরা হিন্দু মহাজোট আমরা আছি, কিন্তু অন্য দলের লোকদের বসতেও দেয় না, মিটিংও করতে দেয় না। অলরেডি সরকারি নিষেধাজ্ঞা জারি করা, যাতে আমরা ওখানে বসে আলাদা করে মানে সরকার বিরোধী একটা না তৈরি হয়ে যায়। হিন্দু বিদ্বেষী একটি সংগঠন। আপনারা এই সংগঠনের যেদিন প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠার দিনে সরোয়ার্দী সাহেব একটা ভাষণ দিয়েছিলেন আর কি। ঢাকার রূপমহল সিনেমা হলে এটি মিটিং হয়, সম্মেলন হয় দিবস এসের দিকে। সেটা হচ্ছে 21 থেকে 23 অক্টোবর 1955 সালে। সেখানে স্পষ্ট করেই বলছে যে পার্লামেন্টে হিন্দুরা হচ্ছে 72টা সিট আছে, রিজার্ভ সিট। এই রিজার্ভ সিটটাকে তারা মানে হিন্দুদেরকে বের করে দিতে চায়, হিন্দুদের ওই রিজার্ভ সিট থেকে কেড়ে নিতে চায়। যেহেতু বর্তমান সরকারের নিজের পায়ের তলাটা টালমাটাল অবস্থা, একটা ইফতার পার্টিকেও তারা ভয় পায়, মন্দিরে একটা মিটিং করতেও ভয় পায়। তারা মনে করে যে কোন সময় যেন একটা কোন ঘটনা ঘটে যাবে। যে কারণে আজকে বাংলাদেশের যে নেতৃত্ব দরকার ছিল, যে শক্তিশালী নেতা আমাদের দরকার ছিল, সেই ধরনের নেতা কিন্তু শক্তিশালী নেতা আমাদের মধ্যে নাই। ভারতের বিষয়টা হচ্ছে যে সিএ যেটা, সেটা বলছে যে ভারত পাকিস্তান বাংলাদেশ আর হচ্ছে আফগানিস্তান থেকে যেসব হিন্দুরা নির্যাতিত হয়ে ওখানে যাবে তাদেরকে নাগরিকত্ব, ভারতে যারা মুসলিম তারা তো নাগরিক আছে, তাদের তার নাগরিকত্ব দেওয়ার, নতুন করে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভারতে সর্বক্ষেত্রে যেমন একটা সংখ্যালঘু মন্ত্রণালয় আছে, ভারতের সংখ্যালঘু কমিশন আছে, ভারতের সংখ্যালঘু ফাইন্যান্স কর্পোরেশন আছে, ভারতের অখিলেশ যাদব, যেমন অখিলেশ যাদব সরকার, তারা শুধুমাত্র কবরস্থানের জন্য বরাদ্দ দেয় 2000 কোটি টাকা। তারপরে তারা হজ করার জন্য বরাদ্দ দেয়। আমাদের পশ্চিমবাংলা যে সরকার, সেখানে শুধু কলকাতা শহরে 5000 ফ্ল্যাট তৈরি করা অনলি ফর মুসলিমের জন্য। প্রত্যেক জেলায় একটা করে স্বাস্থ্য কেন্দ্র করেছে শুধুমাত্র মুসলিমের জন্য। সেখানে মুসলিম বিশ্ববিদ্যালয় আছে, আলিগড় বিশ্ববিদ্যালয় যেটা আগেও ছিল সেটা। এছাড়াও দেওবন্দ মাদ্রাসা, যেটা সারা ভারতবর্ষের সারা পৃথিবীতে ব্যাপকভাবেই প্রচারিত। এবং একই সঙ্গে মুসলিম সম্প্রদায়ের জন্য যা যা মানে সর্বক্ষেত্রে কোটার সিস্টেম আছে, নানা কিছু মিলেই তাদেরকে একটা সুযোগ দেওয়া আছে। যে কারণে ভারত থেকে কিন্তু মুসলিমরা অন্য দেশে যাচ্ছে না, ভারতের মুসলিমরা ওখানেই থাকছে। বরং বাংলাদেশ থেকেও প্রচুর মুসলিম, যে আপনি যদি আসামে যান, বরাক উপত্যকা একটা আছে, সবই কিন্তু বাংলাদেশের থেকে যাওয়া মুসলিমরা, তারা কিন্তু ওখানে থাকতেছে। তার মানে ভারতের যে বিষয়টা, ওখানে মুসলিমদের নির্যাতন তো সব ক্ষেত্রেই হয়, সংখ্যালঘু যেখানে থাকে সেখানে, কিন্তু সেই নির্যাতন হলেও সেখানে একটা প্রতিকার পাওয়ার সুযোগ থাকে। সেই প্রতিকার গুলো সেখানে আছে, যে কারণে ভারত থেকে মুসলিমরা কিন্তু অন্য দেশে চলে যাচ্ছে না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে নামাজ পড়া অবস্থায় মানে লাথি মেরেছে। হ্যাঁ, সেটা আমরা দেখেছি, সেটা আমার সঙ্গে সঙ্গে সাসপেন্ড হয়েছে। বাংলাদেশে তো সেভাবে হলে তো মানে মানে অনেকটাই আরো বেশি ইয়ে হতো, আন্দোলন শুরু হতো। বাংলাদেশে আমি বলি, বাংলাদেশের প্রতিটা দিনে আমাদের খোদ কোটালীপাড়ায় মানে ওখানে একটা মন্দিরের প্রসাদ মানে ওখানে যে ওসি সাহেব মানে শুধু লাথি না, সব ছুড়িয়ে ফেলে দিয়েছে। তার কিন্তু একটা মামলাও করে নেই এবং পত্রিকায় একটা নিউজও করতে দেয়নি। খোদ কোটালীপাড়ায় আমাদের কাছে ভিডিও করা আছে। এরকম বহু জায়গায় ঘটনা ঘটে, যে ঘটনার জন্য আমরা কোনো একটা মিছিল মিটিং, এখন যে বিষয়টা আমাদের একটু আগে স্যারকে যেটা প্রশ্ন করছিলেন, মন্দিরগুলোতে যারা শুধু সরকারি দলের লোকজন, মানে তাদের তো আছে, হিন্দুদেরকে একটা গ্রুপ করা আছে পূজা পরিষদ, ঐক্য পরিষদ ছাড়া অন্য কোন, যারা আমরা হিন্দু মহাজোট আমরা আছি, কিন্তু অন্য দলের লোকদের বসতেও দেয় না, মিটিংও করতে দেয় না। অলরেডি সরকারি নিষেধাজ্ঞা জারি করা, যাতে আমরা ওখানে বসে আলাদা করে মানে সরকার বিরোধী একটা না তৈরি হয়ে যায়। তো এইভাবে সরকার নানাভাবেই নিপীড়নমূলক করার চেষ্টা করে। শুধুমাত্র তাদেরকে যারা তেল মাখতে পারবে, তাদের প্রশংসা গাইতে পারবে, তাদের জন্য যতটুকু ছাড়, এর ছাড়া বাইরে কিছুই না। যেমন এখন ধরেন আপনার পশ্চিমবাংলাতেও মুসলিম এমএলএ আছে প্রায় 27 জন। আপনার পাকিস্তানে যেখানে হিন্দুর সংখ্যা 1%, সেখানেও 17 জন এমপি। কিন্তু বাংলাদেশের সরকার যেটা বলছে যে হিন্দুর সংখ্যা 8% হলেও শতকরা হচ্ছে 100 জন এমপি হলে 8 জন, মানে 300 জনে 3/24 জন, এবং মহিলা থেকে আরো 5 জন, গড়ে হচ্ছে প্রায় 30 জন, যদি সরকারি হিসাবও ঠিক হয়। তাতে 30 জন এমপি থাকতে না, সংখ্যানুপাতেও তারা কম পাচ্ছে। এখানে কম দেখাচ্ছে, তারা একটু 10 জন 12 জন দিচ্ছে। এবং সেই দিন যারা হচ্ছে তারাও হিন্দুদের প্রতিনিধি না, তারা আওয়ামী লীগের প্রতিনিধি। তারা ইস্যুর চাইও মানে কি বলে, মানে হিন্দুরা এগুলো চাইও না। তো সবভাবেই আওয়ামী লীগ যে আসলে মূল বিষয়টা, আমি এর আগেও যেটা নিয়ে গত এক আওয়ামী লীগের এক নেত্রী খুব ক্ষেপ্ত ছিল আর কি, যে আওয়ামী লীগ দলটা ছিল হলো মুসলিম লীগ। সেই মুসলিম লীগের বর্তমান যে আওয়ামী লীগ, এই আওয়ামী শব্দটাও কিন্তু বাংলা না, তারা বলতেছে বাঙালি জাতীয়তাবাদ। এই আওয়ামীটা উর্দু, মানে তাদের যে উর্দুপ্রীতিটা এখনো যায়নি, এবং এখনো তারা মুসলিম লীগের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা থেকে তারা কিন্তু বেরিয়ে আসে। তো সেইগুলো বলেই মনে ক্ষেপ্তে আর কি, যে দলের নাম হচ্ছে
তো যাই হোক, আমরা মূল বিষয়টা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ হলো মূলত হচ্ছে সবচাইতে মানে হিন্দু বিদ্বেষী একটি সংগঠন। আপনারা এই সংগঠনের যেদিন প্রতিষ্ঠা হয় সেই প্রতিষ্ঠার দিনে সোহরাওয়ার্দী সাহেব একটা ভাষণ দিয়েছিলেন আর কি, ঢাকার রূপমহল সিনেমা হলে এটি মিটিং হয়, সম্মেলন হয় দিবস এসের দিকে। সেটা হচ্ছে 21 থেকে 23 অক্টোবর 1955 সালে। সেখানে স্পষ্ট করেই বলছে যে পার্লামেন্টে হিন্দুরা হচ্ছে 72টা সিট আছে, রিজার্ভ সিট। এই রিজার্ভ সিটটাকে তারা মানে হিন্দুদেরকে বের করে দিতে চায়, হিন্দুদের ওই রিজার্ভ সিট থেকে কেড়ে নিতে চায়। তো কেড়ে নেওয়ার উপায়টা কি? ওনারা বললেন যে তাহলে আমরা মুসলিম লীগের থেকে যদি মুসলিম শব্দটা বাদ দিই, হিন্দুদেরকে বলবো যে আমরা অসাম্প্রদায়িক হয়ে গেছি, আসেন আমরা যৌথ নির্বাচনে আসি, পৃথক নির্বাচন দরকার নেই। এবং হিন্দুরা বলছে, সরাসরি বলছে যে হিন্দুরা হলো বোকা টাইপের, অতএব এই বোকাদেরকে আমরা নিয়ে আসতে পারবো। এবং ঠিকই হিন্দুরা যেই বলছেন, হিন্দুরা সঙ্গে সঙ্গে লাফালাফি শুরু করলো, আমরা কেন হিন্দু মুসলিম বিভেদ করবো, কেন আমরা এক মিলেমিশে যৌথ নির্বাচন করি। যৌথ নির্বাচনের ফলাফল হলো 1970 সালের নির্বাচনে একজনের নির্বাচিত হয়নি, মানে একবারে মানে 72 থেকে 0 হয়ে গেল। যে এই যে প্রতিবাদ করা কিংবা তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য দাবি করা কিংবা বিচার চাওয়া, এই বিচার চাইতে গেলে প্রথমত আমার নিজের পায়ের তলাটা ঠিক থাকতে হবে। এখন আমরা যারা এখন ক্ষমতায় থাকি তারা তো, যেমন আমাদের ওবায়দুল কাদের সাহেব গিয়ে প্রকাশ্যেই বলছেন যে তার অনেকটা ভাষাটা এরকম যে ওনাদের দয়ায় আমি চেয়ারে বসে আছি। তাহলে ওনার দয়ায় যদি, তাদের দয়ায় যদি আমি ক্ষমতায় থাকি, তাহলে তো তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারি না। আজকে যদি জিয়াউর রহমান বেঁচে থাকতেন, যদি সার্কটাকে শক্তিশালী হতো, তাহলে উনি বলিষ্ঠ কণ্ঠে এটার একটা মানে দাবি করতে পারতেন, এটা প্রতিবাদ করতে পারতেন, এটা বিচার চাইতে পারতেন। এটা চাইতে গেলে তো সেই ধরনের সিংহ পুরুষ হতে হয়, এবং সেই সিংহ পুরুষ হতে গেলে দেশের জনগণের উপরে ভরসা করে ভোটে নির্বাচিত সরকার হতে হয়। যেহেতু বর্তমান সরকারের নিজের পায়ের তলাটা টালমাটাল অবস্থা, একটা ইফতার পার্টিকেও তারা ভয় পায়, মন্দিরে একটা মিটিং করতেও ভয় পায়, তারা মনে করে যে কোন সময় যেন একটা কোন ঘটনা ঘটে যাবে। যে কারণে আজকে বাংলাদেশের যে নেতৃত্ব দরকার ছিল, যে শক্তিশালী নেতা আমাদের দরকার ছিল, সেই ধরনের নেতা কিন্তু শক্তিশালী নেতা আমাদের মধ্যে নাই, যারা মানে সত্যিকার অর্থে জোরালো দাবি করবে। আর একটা ইশতিয়াক সাহেব যে কথাটা বলছেন যে ওই যে এনিমি প্রপার্টির বিষয় হচ্ছে ভারতেও এনিমি প্রপার্টি অ্যাক্ট করেছিল। সেটা কার? সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম সাহেব, যিনি ওখানকার প্রধান মানে ওখানকার কি মানে নবাব ছিলেন। তার সম্পত্তিগুলো কিন্তু কেড়ে নিয়েছে, সাধারণ জনগণ না, সাধারণ মুসলিমদের সম্পত্তি কাড়েন, এবং বেশ অল্প কয়েকটা ইসলাম তাদের ধন রত্ন কেড়ে নিয়ে সেইগুলোই বিক্রি করছে। এনিমি প্রপার্টি করছে তাদের ওখানকার যে সমস্ত বড় বড় নবাব ছিলেন, যারা মূলত হচ্ছে, দেখেন হায়দ্রাবাদ কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাদেরকে প্রথমে স্বাধীন থাকতে দিচ্ছে, পরবর্তীকালে কিন্তু তারা মানে ভারত কিন্তু আগ্রাসী করে দখল করে নিয়ে তাদের এটা করা, এবং এইগুলোকে স্বাধীন রাজ্য ছিল ভারতের, এই হায়দ্রাবাদের নিজাম কিংবা হরি সিং এর কাশ্মীর, এই জিনিসগুলো কিন্তু লাস্টে এগুলো থাকে নাই শেষ পর্যায়ে। তো এই হলো বিষয়টা।